রাজনীতির যে জায়গাটা আমরা পিক করতেছি, আমরা এটা আমাদের ইউরোপে থাকবার যে একটা লম্বা এক্সপিরিয়েন্স, লেখাপড়া করা, সেখানে থাকা এবং এটা থাকবার মধ্য দিয়ে যেটা আসছে, অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে আসছে যে আমার দেশটা এরকম না কেন। ইংল্যান্ডে আপনার একটা অ্যাম্বুলেন্স আসার সরকারি সময় বেঁধে দেওয়া আছে, এটা সর্বোচ্চ টাইম হচ্ছে 20 মিনিট। একটা মানুষ 20 মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স পাইতে হবে টাকার পর, সর্বোচ্চ টাইম। এর মধ্যে না গেলে হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ কাউকে না কাউকে জবাবদিহি করতে হবে। বাংলাদেশে আপনার মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই, মৃত্যুর পরের নিশ্চয়তা নেই। আপনারা দেখেন যে গত 1700 মানুষকে হত্যা করা হয়েছে জুন, জুলাই, আগস্টে। আমরা বারবার বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করবার জন্য। এখনো আমরা জানি না যে আসলে কজন মানুষ মারা গেছে, তারা কি প্রেক্ষাপটে মারা গেছে, তাদের কজন আহত হয়েছে, কজন অন্ধ হয়েছে, কজন প্রতিবন্ধী হয়েছে, এই তথ্যগুলো আমরা এখনো জানি না। অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে, এই বাস্তবতায় তাদের সাকসেস হিউজ, কিন্তু তার 1 নম্বর কাজটা এখনো করে নাই। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে কিন্তু ওনাকে বলেছি যে 4-5টা কমিশন করাটা খুব জরুরি হয়ে গেছে এই রাষ্ট্রে। বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম কয়েকটা গণহত্যা হয়েছে গত 16 বছরে। তার ভিতর একটা হচ্ছে 2009 সালের পিলখানা গণহত্যা, যেটা দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী 2টা বাহিনীকে একসাথে শেষ করে দেওয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের ইতিহাস নাই যেখানে একটা সিঙ্গেল অপারেশনে একদিনে 57 জন মিলিটারি অফিসার মারা গেছে। পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই, কোনো যুদ্ধ হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোথাও হয়নি। সেখানে এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে। এবং আপনারা দেখেছেন যারা ফর্মার মিলিটারি অফিসার ছিল, তাদের ফ্যামিলি ছিল, তারা শুধু দেশের কথা বলে নাই, এখানে বিদেশের ইনভলভমেন্টের কথা তারা বলেছে। এখন এই গণহত্যা তদন্ত কমিশন বারবার দেখবেন লুকোছাপা করা, অ্যাভয়েড করা, না করে পারা যায় কিনা। ইভেন ভারতের পররাষ্ট্র সচিব এসে আমাদের সেনাপ্রধানের সাথে গোপনে দেখা করে গেছে। এবং আমরা যেটা গসিপ থেকে শুনতে পেয়েছি, এর একটা ডমিনেন্ট কনসিডারেশন ছিল যেন কমিশনটা না হয়। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের প্রচন্ড প্রেশারের কারণে, মিলিটারি অফিসারদের প্রেশারের কারণে, পিলখানা গণহত্যা শিকার যে বিডিআর পরিবার এবং সেনা সদস্যদের পরিবারের প্রেশারের কারণে তারা কমিশন করেছে। কিন্তু এখনো 1 নম্বর কমিশনটা হয় নাই, জুলাই আগস্ট গণহত্যার গণতদন্ত কমিশন। এখনো দেখেন আপনার হেফাজতের উপরে 2013 সালে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। এখনো দেখবেন যে বিএনপি, জামাত, হেফাজত, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে গত 15-16 বছর যে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, সেই ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিশন হয়নি। বাংলাদেশে ওয়ার অন টেররের সময় যে এই যে আমেরিকার যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে অনন্তকালের যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে, এই জঙ্গি নাটক আপনারা দেখেছেন যে আমার দেশ একের পর এক ঘটনা এক্সপোজ করতেছে, এবং আমরা আগে থেকেই জানি এগুলো নাটক। তো এই যে জঙ্গি বানায় বাংলাদেশের বদনামি করেছে, আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আপনার অসম্মানিত করেছে, গুম করে দিয়েছে, এদের ব্যাপারে কোনো তদন্ত কমিশন এখনো হয়নি। এই জন্য আমরা বারবার বলছি যে রাষ্ট্র যে একটা ন্যাশনাল ট্রমার মধ্যে পড়েছে, যে আপনি রাষ্ট্রটাকে একটা মানসিক রোগী বানিয়ে দিয়েছেন। আপনারা যদি জানেন, গুম পরিবারের ফ্যামিলির সাথে যদি আপনাদের পরিচয় থাকে, আপনারা দেখবেন যে সেই পরিবারগুলোর আচরণ কিরকম। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের ডাক নামে যে সংগঠনটা আছে, আপনারা দেখেছেন, যারা গুম পরিবার নিয়ে কাজ করে, এই পরিবারের সদস্য ভিকটিম নেটওয়ার্কদের সাথে প্রচুর কাজ করেছি, গুম পরিবারের সদস্যদের সাথে কাজ করেছি। তাদের বাচ্চা কাচ্চা, পরিবারের সদস্যরা অলমোস্ট সবাই মানসিক রোগী হয়ে গেছে কোনো না কোনো ফর্মে। এখন আপনি কিভাবে এটা সমাধান করবেন? এটা আমার একটা জাতীয় দায় আছে, এটা তো রাষ্ট্র করেছে। অতএব এই রাষ্ট্রের জায়গা থেকে এটা তো সমাধান করতে হবে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে ন্যাশনাল ট্রমা, এই ট্রমা থেকে রাষ্ট্রকে যদি, নাগরিকদেরকে যদি আপনার একটা মানসিক ট্রিটমেন্ট দিতে হবে, তো ব্যক্তি মানসিক রোগী হয়ে গেলে যেভাবে তার ট্রিটমেন্ট লাগে, রাষ্ট্রেরও মানসিক ট্রিটমেন্ট লাগে। কারণ এই রাষ্ট্রটা বিকলাঙ্গ হয়ে গেছে, এই রাষ্ট্রটা মানসিক রোগী হয়ে গেছে, এই রাষ্ট্রটা ডেলিভারেটলি তার নাগরিকের ভোগান্তিকে তার রাষ্ট্রের পলিসির অংশ বানিয়েছে। আপনি দেখেন যে একটা রাস্তা ভাঙা থাকলে নাগরিকদের, যাত্রীদের যে কষ্ট হয়, তারপর রাষ্ট্র এটা ঠিক করে না কেন? কারণ রাষ্ট্র, রাজনীতি যারা করেন, তারা নাগরিকদের ভোগান্তিটাকে তারা তাদের রাজনীতির পুঁজি বানিয়ে ফেলেছেন।
এবং দেখবেন যে 20 কিলোমিটার রাস্তা করবে 5টা গুন্ডাকে, একই দলের দেখবেন 5 কিলোমিটার 4 কিলোমিটার 3 কিলোমিটার করে ভাগ করে দেবে একই রাস্তা। এবং দেখবেন যে ইটের মিল দেখবেন না, পিচের মিল দেখবেন না, একটা অংশের সাথে আরেকটা অংশের মিল খুঁজে পাবেন না। আপনি দেখবেন আমাদের দেশের এতগুলো সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই দফা সেই দফা, আমরা অনেকগুলো দফা দিচ্ছি সংস্কারের। রাজনৈতিক দলগুলো তাদের খাসলত পরিবর্তনের কোনো সংস্কারের প্রস্তাব কিন্তু দিচ্ছে না, খেয়াল করছেন কিনা? আমাদের রাজনৈতিক দলগুলোর একটা পরিবর্তন হইতে হবে না, যে আপনি দুনিয়া বদলায় দিতে চান কিন্তু আপনি বদলাইতে চান না। কি একটা আজব প্রস্তাবনা আপনার। আপনারা যারা মসনবী শরীফ পড়েছেন, রুমির, জালালউদ্দিন রুমির লেখা, রুমির একটা বিখ্যাত কোট আছে যে গতকালকে আমি খুব চতুর ছিলাম তাই বিশ্বটাকে বদলে দিতে চেয়েছি, আজকে আমি বুদ্ধিমান মানুষ, আমি শুধু আমাকে বদলাতে চাই। তো যারা রাষ্ট্রের সংস্কার করতে চায় কিন্তু নিজে বদলাতে চায় না, নিজের দলকে বদলাইতে চায় না, সে রাষ্ট্রের সংস্কারটা কিভাবে করবে? এবং দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু খাইসলতি কমন জায়গা আছে, প্রচুর অমিল, কিন্তু এই জায়গাগুলোতে সকল রাজনৈতিক দল একমত। তার ভিতরে দেখবেন যে বর্জ্য ব্যবস্থাপনাটাকে তারা কোনো সিস্টেমের মধ্যে আনে না। আপনাদের এখানে দেখলাম আমি বিকালবেলা ঢাকাতে যেভাবে একদম মানে উদাম গাড়িতে করে ময়লা ওঠানামা করে, উদাম রাস্তার উপরে ফেলে রাখে, সকল জেলায় শহরে দেখবেন ময়লা বর্জ্য ব্যবস্থাপনা একই রকম। কেন করে না? কারণ এটা সবগুলো দলের পুঁজি, আয় উপার্জন হয় ওখান থেকে। আপনি দেখবেন কোন রাজনৈতিক দল নেটের ব্যবসা, ইন্টারনেট কানেকশনের ব্যবসাটাকে ফর্মালাইজ করে না। আপনি মোবাইল কোম্পানি করছেন, সিমের কোম্পানি করছেন, তো নেট কানেকশনটা আপনি ফর্মাল করছেন না কেন? কারণ এটা হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মী পোষার ব্যবসা। আপনি দেখবেন যে ডিশের ব্যবসাটা এই রাষ্ট্রে কোনো দল ফর্মালাইজ করে না, কারণ প্রত্যেক দলের দেখবেন যে রাস্তায় রাস্তায় ঠিকাদার আছে, ডিশের ব্যবসা এই রাস্তায় কে দিবে, ওই রাস্তায় লাইন কে দেবে, ওই রাস্তায় লাইন কে দেবে, দেখবেন ডিশের লাইন ঠিক করে না। হকার, ফুটপাথ, রাস্তায় কে বসবে কে বসবে না, সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে, শুধু বাংলাদেশে না। রাস্তায় ফুটপাথে বাজার বসে, দোকান বসে, সারা দুনিয়াতে আছে। ওখানে আপনার ভাড়া দিতে হয়। লোকাল যে কাউন্সিল আছে, লোকাল কাউন্সিলকে আপনাকে একটু ডাক দিয়ে বসায় দিয়ে দেয়, আপনার দোকানের নাম্বার 501, আপনি এত টাকা লোকাল কাউন্সিলে ভাড়া দিবেন মাস শেষে। আপনি স্ট্রিট মার্কেট করছেন, হকার করছেন, ফেরিওয়ালা করছেন, দোকান বসাচ্ছেন, ভাড়া দেওয়ার ব্যবস্থা করছেন না কেন? কারণ পুরো দলই, বড় বড় দলগুলো এগুলো চায় না। তাহলে এই যে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, নতুন রাজনীতিটা হবে কোত্থেকে? আপনি দেখেন আওয়ামী লীগ চলে গেছে 5 বছর, 5 মাস হয়ে গেছে, দখল কোথায় খালি আছে দেখেন? হাট, ঘাট, মাঠ, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য সব দখল হয়ে গেছে এবং সব বিরোধী দখল করছে। কারণ গত 16 বছর ধরে চাঁদার যে কানেকশনটা, এটা নতুন চাঁদাবাজ তো এই কানেকশনটা জানে না কে কয় টাকা দেয়। এই জন্য নিচের লোক কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু চেয়ারম্যান এমডি, চাঁদাবাজদের যে ওই যে চেয়ারম্যান এমডি আছে রাস্তার, ওই এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। নিচের সব চাঁদাবাজ কর্মচারী কিন্তু ঠিক আছে, পুলিশের থানা পর্যন্ত কোথাও পরিবর্তন হয়নি। তাহলে এই যে রাজনৈতিক ব্যানারে 5 মাসের ভিতরে শুধু চেহারা পরিবর্তন হইল, চাঁদাবাজ পরিবর্তন হইল, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হইল, সেই মানুষগুলো কিভাবে রাষ্ট্রের সংস্কার করবে? আপনার যত ভালো ফেইথ থাকুক টপ লিডারশিপের, যে ধরে নিলাম তারা খুবই ভালো মানুষ, তারা জেনুইনলি পরিবর্তন চাচ্ছে, কিন্তু কিভাবে করবেন আপনি এটা? এই জন্য আমরা যেটা বলছি যে একটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতি লাগবে বাংলাদেশে। পুরাতন সফটওয়্যার দিয়ে 2024 সালে কম্পিউটার আপনি চালাতে পারবেন না। 60-70 দশকের কম্পিউটার দিয়ে আপনি এখন নাসায় যাইতে পারবেন না, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাইতে পারবেন না। এই জন্য আমরা বলছি যে আমাদের রাজনীতির সফটওয়্যার পরিবর্তন করতে হবে, একটা নিউ জেনারেশন পলিটিক্স দরকার। এবং সেখানে আমরা বলছি মোদ্দা কথা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। জনগণের ভোগান্তি কোনটা এবং কি করলে ভোগান্তিটা দূর হবে, এইটাই হচ্ছে পলিটিক্স। যেহেতু ইংল্যান্ডে আমি নিজেও ফার্স্ট টাইম পলিটিক্স করছি, আপনার লেবার পার্টি পলিটিক্স করছি, লিবারেল পলিটিক্স করছি। আপনার সেখানে পলিটিক্যাল পার্টি ডিবেট করছে যে স্বাস্থ্য সেবা খাতে কোন জায়গায় ঝামেলা হচ্ছে, কেন রুগীকে বেশি সময় ধরে ওয়েট করতে হচ্ছে হাসপাতালে, কেন ডাক্তারের সংখ্যা কম, কেন নার্সের সংখ্যা কম, কত টাকা বাজেট বাড়াইলে পরে আমার ডাক্তার নার্সের সংখ্যা বাড়বে, এটা হচ্ছে তার পলিটিক্স। আপনারা যারা যে বিদগ্ধ জন প্রবীণ সাংবাদিক ভাইরা আছেন, দেখেন ডেঙ্গু নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিতে কোনো বিতর্ক আছে?
আমার পলিটিক্সটা কোথায়? এই ডেঙ্গুতে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এটা এমন একটা জিনিস যেখানে একজন মানুষেরও মারা যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই, সিম্পলি কোনো কারণ নাই। একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, একটা মানুষেরও মারা যাওয়ার দরকার নাই। সেখানে প্রতি বছর লোক মারা যাচ্ছে, কিন্তু আপনি পলিটিক্যাল পার্টির ভিতরে কোনো ডিবেট নাই যে ডেঙ্গুটা রিজলভ কিভাবে হবে। আপনার রাস্তাটা ঠিক নাই, এটা নিয়ে পলিটিক্যাল পার্টির কোনো বিতর্ক নাই লক্ষ্মীপুরে, যে আমার হাইওয়েটা এরকম কেন। একটা রাস্তা করতে 6 মাস লাগার কথা, 6 বছর লাগতেছে। 3 কোটি টাকা লাগার কথা, 30 কোটি টাকা অথবা 300 কোটি টাকা লাগছে কেন? আপনার এখানে যে লঞ্চ ঘাট মজু চৌধুরীর ঘাটটা কেন ওপেন হচ্ছে না? ভাই কি কারণ? ওপেন হইলো 3 দিন পর আবার কেন বাতিল হয়ে গেল? কি কারণ? একটা যৌক্তিক তর্ক থাকতে হবে না? আমার লক্ষ্মীপুরবাসী জানা থাকতে হবে না যে ভাই রাষ্ট্রের টাকাই তো করছে, ঘাটটা কি বাবার টাকায় করছে কারো? এই যে একটা ফেরিঘাট করছে, লঞ্চ ঘাট করছে, কার টাকায় করছে? ট্যাক্স পেয়ারদের টাকায় করছে না? এই ঘাটটা তৈরি করার আগে যেভাবে লক্ষ্মীপুরবাসীর মতামত নিতে হবে, ঘাটটা বন্ধ করতে হইলেও তো লক্ষ্মীপুরবাসীর মতামত নিতে হবে। আপনার এখানে নোয়াখালীতে ট্রেন স্টেশন আছে, আপনার 33 কিলোমিটার এখান থেকে লাইন টানা দরকার। লক্ষ্মীপুরবাসীর বহুদিনের ডিমান্ড, কেন 33 কিলোমিটার লাইন করা হচ্ছে না কেন? 60,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে রেল লাইনে আপনার গত 16 বছর। টাকাটা কোথায়? লক্ষ্মীপুরের রাজনীতিবিদদের এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে যে ভাই আমার এই 33 কিলোমিটার লাইনটা হচ্ছে না কেন? ওয়াই? আমার পলিটিক্সটা কোথায় এখানে? যেই পলিটিক্সটা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না, যেই কাজ, সেটা পলিটিক্স হইতে পারে না। এই জন্য আমরা বলছি যে আমাদের একটা নতুন জেনারেশনের পলিটিক্স লাগবে, যেই পলিটিক্সটা প্রত্যেক দিনকার নাগরিকের জীবনকে নিয়ে আলোচনা করতে হবে। ওটাই আমার রাজনীতি। কিসে আপনার ভালো, কিসে আপনার খারাপ, আর কি করতে পারি, কোনটা করা ভুল হয়েছে, কোনটা করা সঠিক হইতো, কোথায় টাকা ব্যয় হয়েছে। আমেরিকাতে আপনার ফেডারেল মিনিস্ট্রি আছে 16টা।